8ই জুলাই রাহু উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে এবং সেই সময় রাহু বৃশ্চিক নবাংশে ছিল। বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গলের সাথে রাহুর সম্পর্ক হচ্ছে শত্রুতা। এবার সেপ্টেম্বরের 9 তারিখ রাহু নবাংশ রাশি পরিবর্তন করে এবং প্রবেশ করে তুলা নবাংশে। আর এই তুলা নবাংশে 16ই মার্চ 2025 পর্যন্ত থাকবে। নবাংশ অর্থাৎ আমাদের ভাগ্যের ঘর, ঈশ্বরীয় শক্তির ঘর, ধর্মের ঘর। নবম ঘরই হচ্ছে নবাংশ। নবাংশ কুণ্ডলী দেখা মানে লগ্নের ভাগ্যের ঘরকে দেখা বা রাশির ভাগ্যের ঘরকে দেখা, যে ভাগ্যের ঘর কি পরিস্থিতিতে রয়েছে। এবার ভাগ্যের ঘরে দেখতে হয় যে গ্রহদের কি অবস্থায় রয়েছে। লগ্ন কিংবা রাশির চার্টে গ্রহের অবস্থান খুবই খারাপ। এবার ওই গ্রহ লবাংশ চার্টে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে, অর্থাৎ ভাগ্যের ঘরে, ঈশ্বরীয় শক্তির ঘরে, ধর্মের ঘরে ওই গ্রহ যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে, তাহলে সম্পূর্ণভাবে এর রেজাল্টটা আলাদা হয়ে যাবে। অর্থাৎ জাতক কিংবা জাতিকা ভাগ্যের সম্পূর্ণ সঙ্গ পাবে তার জীবনে। যার জন্য যখন আমরা কোনো কুষ্টি অধ্যয়ন করি তখন সেই কুষ্টি যেরকম লগ্ন কিংবা রাশি হিসাবে দেখি, তার সাথে নবাংশ চার্ট অবশ্যই দেখি, কারণ নবাংশ চার্টের মধ্যে ভাগ্য জিনিসটা লুকিয়ে থাকে। ভাগ্য ছাড়া কোনো কিছুতেই সফল হওয়া যায় না, খুব মুশকিল। লগ্ন কুষ্টি কিংবা চন্দ্র কুষ্টিতে রাশির অধিপতি একাদশ ঘরে অবস্থান করছে। একাদশ ঘর হচ্ছে কি আমাদের আয় ইনকামের ঘর, আমাদের শখ ফুর্তি, জীবনে যত রকম আশা সমস্ত কিছু পূরণ হয় এই ঘর থেকে। কারণ ইনকাম হচ্ছে একমাত্র এগুলো পূরণ করার রাস্তা। এবার যখন নবাংশ চার্ট তৈরি হচ্ছে তখন ওই নবাংশ চার্টে যে রাশি কিংবা লগ্ন তৈরি হচ্ছে তাতে রাশির অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে কিংবা অষ্টম ঘরে অবস্থান করছে। তাহলে আমরা দেখতে পাই যে ব্যক্তির জীবনটা খুব ভালো লগ্ন চাটে, কিন্তু নবাংশ চাটে বিপরীত ভালো অবস্থায় নেই। এটাই হচ্ছে নবাংশ ভাগ্যের ঘর। ভাগ্য যখন সহায়ক হয় তখন অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়, আর ভাগ্য যখন সহায়ক হয় না তখন ভালো কাজও খারাপ হয়ে যায়। তো আজকের আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। তবে আলোচনা শুরু করার আগেই আমাদের চ্যানেলে অ্যাস্ট্রো এস এম বাংলার মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার, এবং যারা নতুন দর্শক আমাদের এই চ্যানেলের বহুদিন ধরে প্রোগ্রাম দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। আপনারা যখন লাইক করেন তখন খুব ভালো লাগে, সত্যি মনের দিক থেকেই বলছি। তাই বিশেষ করে অনুরোধ করব অন্তত একটি লাইক করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন। এই চ্যানেলের সাথে থাকলে জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে। এটা একটা জেনারেল প্রেডিকশন। তো যাই হোক, তুলা নবাংশে রাহুর প্রবেশ বলতে গেলে রাহুর ক্ষেত্রে একটা ভালো পজিশন। তাই রাহুর এই নবাংশ কুণ্ডলিতে মিত্র রাশিতে অবস্থান যথেষ্ট ভালো ফল দিবে এই রাহু। এবং কোন কোন ক্ষেত্র থেকে রাহু ভালো ফল দিবে এবং তার সাথে কোন কোন দিকে আবার সাবধানে থাকতে হবে, এই সমস্ত কিছু আজকে আলোচনার মাধ্যমে তুলে ধরবো। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র। রাহু যখন এই নক্ষত্রে প্রবেশ করেছিল উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে জুলাই মাসে, এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র নিয়ে অনেক কথাই কিন্তু আলোচনা করেছি এবং বহু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র। এই নক্ষত্রে জন্মানো জাতক কিংবা জাতিকারা সমাজে প্রসিদ্ধি লাভ করে, ডিসিশন নেওয়ার ব্যাপারে যথেষ্ট এগিয়ে থাকে, জীবনটাকে একটা হিসাবের মধ্যে নিয়ে আসে। এরা লাইফটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে চলতে খুব ভালোবাসে। এদের কথার দাম থাকে খুব, সম্পর্ক কিভাবে নিভাতে হয় এটা এরা জানে খুব ভালো করে। আবার এরা যদি কারোর সাথে শত্রুতা করে তো শত্রুতাও কিভাবে নিভাতে হবে সেটাও কিন্তু ভালো করে জানে। সোশ্যাল কাজে এরা খুব এগিয়ে থাকে এবং সমাজে যে কোনো অপ্রিয় ঘটনা ঘটলে তার বিরুদ্ধে প্রতিরোধও করে। হিসাবের দিকে এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব নিপুণ হয়। এরা জীবনটাকেও একটা হিসাবের মধ্যে নিয়ে চলে আসে, এতটাই নিপুণ হয় যে এক এক টাকার হিসাবও রাখে এরা। এদের ডিসিশন নেওয়ার ক্ষমতা খুব ভালো হয়, যে কোনো পরিস্থিতিতে এরা ধৈর্য জিনিসটা বজিয়ে রাখে। এরা সমাজের উপর এতটাই প্রসিদ্ধি লাভ করে যে সমাজ এদেরকে মৃত্যুর পরেও মনে রাখে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে জন্মানো জাতিকারা খুব সৌভাগ্যশালী হয়। এদের মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়েছে, যে ঘরে যায় সে ঘরের উন্নতি অবশ্যই ঘটে। আচ্ছা, পাপ গ্রহের শ্রেণীতে রাহু হচ্ছে সবার প্রথম। আর রাহুকে বলা হয় শনিবদ রাহু, অর্থাৎ শনির সমান ফল দেয়। এবার রাহু তো নবাংশ পরিবর্তন করলো, আবার শনিদেবও কিন্তু অক্টোবরের 3 তারিখ আর কিছুদিন পরে নক্ষত্র পরিবর্তন করবে এবং অবস্থান করবে রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে। এবার অনেকে হয়তো মনে করছে যে দুটি পাপ গ্রহ নক্ষত্র পরিবর্তন করছে, যে রাহু অবস্থান করছে শনির নক্ষত্রে আর শনির অবস্থান করছে রাহুর নক্ষত্রে 3 তারিখ থেকে, অর্থাৎ এদের একটা প্রভাবের নেগেটিভ দিক আসবে। নেগেটিভ ফল অবশ্যই দিতে পারে সেটা না, কিন্তু যে অবস্থানটা তৈরি হয়েছে
কুম্ভ রাশির ক্ষেত্রে সেটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান তৈরি হয়েছে। রাহুর সাথে শনির সম্পর্ক যখন তৈরি হয় তখন পাশবিক দোষ লাগে, তো সেটা ভাব বিশেষত, নক্ষত্র বিশেষত, রাশি বিশেষত এবং ডিগ্রি বিশেষত, যে কোন ডিগ্রিতে পড়ে হয়ে মানে অবস্থান করছে রাহু, কোন ডিগ্রিতে আবার শনি অবস্থান করছে, এগুলো সবই দেখতে হয়। তবে কুম্ভ রাশির ক্ষেত্রে যে রাহু আর শনির যে অবস্থানটা, এটা সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, আজকে আলোচনা করছি নবাংশ নিয়ে, এরপরে যখন নক্ষত্র পরিবর্তন হবে তখন বিশেষভাবে তুলে ধরবো কুম্ভ রাশির ক্ষেত্রে। তো শুক্রদেবের নবাংশে রাহু অবস্থান করছে। শুক্র হচ্ছে কি? শুক্র হচ্ছে ধন সম্পত্তির কারক, ঐশ্বর্যের কারক, গ্ল্যামারের কারক, আকর্ষণের কারক। যে কোনো প্রতিভা আমরা শুক্র থেকে দেখি। আর আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সব থেকে শুভ গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর শুক্র। আর রাহু হচ্ছে কি? রাহু হচ্ছে অ্যাম্বিশন, রাহু হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি, রাহু হচ্ছে যোগাযোগ, রাহু হচ্ছে ক্রোধ, রাহু হচ্ছে ছায়া গ্রহ। কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রদেবের দুটি রাশি, বৃষ রাশি এবং তুলা রাশি। বৃষ রাশি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে সুখের ঘর, চতুর্থ ঘর বৃষ রাশি। আর তুলা রাশি হচ্ছে ভাগ্যের ঘর, যেটা হচ্ছে ঈশ্বরীয় শক্তি, ধর্মের ঘর। তো কুম্ভ রাশির ক্ষেত্রে রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করছে। দ্বিতীয় ঘর রাহুর অবস্থান খারাপ না, ভালোই হয়, কিন্তু নবাংশে রাহু আবার বৃশ্চিক রাশিতে এতদিন অবস্থান করছিল। এবার এই নবাংশ রাশি পরিবর্তন করে রাহু তুলা নবাংশে প্রবেশ করছে এবং রাহু অবস্থান করছে কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর মীন রাশি, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি। আবার দেবগুরু বৃহস্পতি বর্তমানে কেন্দ্রে অবস্থান করছে আবার শুক্রদেবের রাশি বৃষ রাশিতে। অর্থাৎ এবার অনেক কিছু পরিবর্তন হবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে, কারণ দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির ক্ষেত্রে হচ্ছে ধন সম্পত্তির এবং দ্বিতীয় ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘর সুখের ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে বৃষ রাশি। আর রাহু নবাংশে বৃশ্চিক রাশি থেকে বেরিয়ে তুলা নবাংশে অবস্থান করছে। আর রাশি হচ্ছে মীন রাশি, বৃহস্পতির রাশি মীন রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর। তুলা রাশির অধিপতি শুক্রদেব, আর শুক্রদেবের বৃষ রাশিতে দেবগুরু অবস্থান করছে কেন্দ্রে। অর্থাৎ এইখানে কিন্তু একটা লজিক্যাল জিনিস উঠে আসছে। কুম্ভ রাশির ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল কর্মক্ষেত্রে, যে অক্লান্ত পরিশ্রম, বসের সাথে বনিবনা, অর্থাৎ বা বিভিন্ন সমস্যা কর্মক্ষেত্রে তৈরি হওয়া, তো এই সমস্যাগুলো এখন কিন্তু এবার দূর হবে। তবে কর্মক্ষেত্রে যথেষ্ট আলস্য, কর্মের গতি কমে যাওয়া, এগুলো কিন্তু থাকবে, যেহেতু শনি রাশির উপর আছে। আর শনিদেব হচ্ছে কি ধীর গতিতে চলা, তো কর্মক্ষেত্রে কিন্তু ধীর গতিটা থাকবে, এবার একটু আলস্যও থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে আবার যথেষ্ট উন্নতিও হবে এই সময়। বৃশ্চিক নবাংশে রাহু কমফোর্টেবল ছিল না, সংসারে একটা অশান্তির পরিবেশ, তার সাথে টাকা পয়সার অভাব, মানসিক অশান্তি, একটা ভ্রম তৈরি হওয়া, তার সাথে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রাহুর অবস্থান শনিদেবকেও যথেষ্ট প্রভাবিত করা, তার সাথে কর্মক্ষেত্রে কোনো রকম ভালো ডিসিশন না নেওয়া বা এমন কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া যার ফলে আগামীতে প্রচণ্ড পস্তানো ছাড়া উপায় কিছু নেই, এইগুলো জিনিস কিন্তু ঘটছিল। এবার যেই তুলা নবাংশে প্রবেশ করছে রাহু, এবং রাহুর এই পরিবর্তনে 7.5-এর মধ্যেও কুম্ভ রাশির মানসিক সুখ জিনিসটা এবার যথেষ্ট লাভ করবে। কর্মক্ষেত্রে নেওয়া ডিসিশন বা কর্মক্ষেত্রে নেওয়া কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে এই সময়, কারণ তুলা নবাংশে প্রবেশ করে এই রাহু রাশির দ্বিতীয় ঘর মীন রাশিতে অবস্থান করছে এবং তার দৃষ্টি কর্মের ঘরে পড়ছে। আবার রাহু 9 তারিখ তুলা নবাংশে পরিবর্তন হচ্ছে, আবার আগামী 18 তারিখে কুম্ভ রাশির ক্ষেত্রেই কারক গ্রহ শুক্র তার নিজের ঘর ভাগ্যের ঘরে অবস্থান করবে, অর্থাৎ নিজের রাশিতে অবস্থান করবে। আর গ্রহ যখন নিজের রাশিতে অবস্থান করে তখন সেই ঘরের ফলে বৃদ্ধি করে দেয়, এবং যে ঘরে দৃষ্টি দেয় তার ফলেও বৃদ্ধি করে। আর শুক্র হচ্ছে একটি শুভ গ্রহ, অর্থাৎ কর্মক্ষেত্রে নেওয়া ডিসিশন বাস্তবায়িত হবে এবং ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এই কুম্ভ রাশি। শুক্র হচ্ছে ভাগ্যের ঘরের মানে অবস্থানে ভাগ্য যথেষ্ট প্রবল হবে, এবং রাহু শুক্রের নবাংশে অবস্থান করার জন্য ধনসম্পত্তি, টাকা পয়সার যে অভাব অনটনগুলো, এই অভাব অনটনগুলো এবার দূর হবে। এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট মান সম্মান বৃদ্ধি পাবে। যারা সরকারি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন, কর্মক্ষেত্রে বসের সাথে বা উপরে কোনো বড় অফিসারদের সাথে যে একটা সম্পর্কের অবনতি হয়েছিল, সেই সম্পর্কে যথেষ্ট উন্নতি হবে এবং কর্মক্ষেত্রে কুম্ভ রাশির স্ট্যাটাসটা যথেষ্ট বৃদ্ধি পাবে। এই সময়কালে যারা কর্মক্ষেত্রে রোজগার ইনকামের সাথে যারা জড়িত রয়েছেন, তারা বিশেষভাবে নিজেদের কর্মে যথেষ্ট উন্নতি করবে। বিশেষ করে যারা স্ত্রীবর্গীয় সম্পর্কিত জিনিসের ব্যবসার সাথে জড়িত, যেমন কসমেটিকের প্রোডাক্ট, রেডিমেড গার্মেন্ট, বিউটিশিয়ান, অলংকার, ভালো সুগন্ধি, ফ্যাশন ডিজাইন, এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছেন তারা বিশেষভাবে এই সময়কালে আর্থিক দিক থেকে মজবুত হবে, সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। শুক্র হচ্ছে কি ভৌতিকতার কারক, সুখের কারক, আকর্ষণের কারক।
এই শুক্র কুম্ভ রাশির ক্ষেত্রে সুখের ঘর চতুর্থ ঘর আর ভাগ্যের ঘর নবম ঘরের অধিপতি। শুক্র থেকে যে কোনো কলা জিনিসটা দেখি, প্রতিভা জিনিসটা দেখা হয়। এই সময় কুম্ভ রাশি নিজের কর্মক্ষেত্রে নিজের প্রতিভার জন্য নিজের কর্মকে যথেষ্ট প্রসারিত করতে পারবে। সমাজের লোক এক কথায় চিনতে পারবে, জানতে পারবে যে এই কাজের জন্য ওই ব্যক্তি বিখ্যাত। এরকম একটা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে এই সাড়ে সাতির পিরিয়ডে কুম্ভ রাশির ক্ষেত্রে। এই সময়কালে যারা সফটওয়্যারের কাজে জড়িত রয়েছেন, কম্পিউটার ইঞ্জিনিয়ার, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যারা ইলেকট্রনিক্সের কাজে যুক্ত রয়েছেন, কিংবা ইলেকট্রনিক্সের উপর কোনো ইঞ্জিনিয়ারিং কাজে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু যথেষ্ট সুনাম অর্জন হবে। আবার যারা ওকালতি কাজে যুক্ত রয়েছেন, যারা কথাবাচক, যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট, যারা মোটিভেশন স্পিকার, তাদের কাজও যথেষ্ট ভালো চলবে। এ সময় আনন্দিত যোগ রয়েছে। আত্মীয় স্বজনদের মধ্যে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বিগত দিনে, যে একটা ছবি খারাপ হয়ে যাওয়া, নাম খারাপ হয়ে যাওয়া, বদনাম হওয়া, এই সমস্ত কাটিয়ে উঠে আত্মীয় স্বজনদের চোখে যথেষ্ট ভালো হবে, মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, সম্পর্কের মান যথেষ্ট ভালো হবে, বিপদ আপদে যথেষ্ট হেল্প একে অপরের পাশেও দাঁড়াবে। কর্মক্ষেত্রে আবার যে প্রতিনিয়ত কম্পিটিশন যে জিনিসটা থাকে, সেই কম্পিটিশনের ক্ষেত্রে রাহুর এই নবাংশ পরিবর্তনে কুম্ভ রাশি প্রতিদ্বন্দ্বীদের থেকে যথেষ্ট এগিয়ে থাকবে এবং যে শত্রুগুলো গোপনে গোপনে ক্ষতি করছিল, সেই শত্রুগুলো যথেষ্ট এবার নিজাত পাবে এবং কুম্ভ রাশি তাদেরকে শনাক্ত করতে পারবে যে এদের দ্বারাই ক্ষতি হচ্ছিল। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। যারা বিদেশি প্রোডাক্ট নিয়ে দেশের মাটিতে ব্যবসা করছেন, তাদের জন্য ভালো হতে যাচ্ছে। যারা লাক্সারি গাড়ির ব্যবসা করছেন, তাদের জন্য যথেষ্ট উন্নতি রয়েছে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে, তাদের যাত্রা হবে এবং যারা উচ্চশিক্ষার জন্য আবার বিদেশে যাওয়ার চেষ্টা করবে, তাদেরও যাত্রা হবে। বিগত দিনে সাড়ে সাতি শনিদেবের প্রভাবে এই কুম্ভ রাশির জীবনে যে সুখ শান্তি জিনিসটা চলে গেছিল, রাহুর এই পরিবর্তনে সুখ শান্তি জিনিসটা ফিরে আসবে কুম্ভ রাশির ক্ষেত্রে। এই সময়কালে প্রপার্টি সম্পর্কিত সমস্যাও সমাধান হবে। এই সময়কালে পৈতৃক সম্পত্তিজনিত কোনো বিবাদ থাকলে তারও সুষ্ঠু মীমাংসা হবে। এই সময়কালে যারা খনিজাত দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছে, যেমন লোহার ব্যবসা, কলকারখানার কাজে যারা জড়িত রয়েছে, যারা তেলের কাজে যুক্ত রয়েছেন, তেলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, পেট্রোলিয়াম পদার্থের কাজে যুক্ত রয়েছেন, তাদের কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। এবং যারা লেবার কন্ট্যাক্ট করে লেবারদেরকে কর্মসন্ধান দিচ্ছেন এবং তাদের উপর একটা কমিশন হিসাবে কাজ করছেন, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। অষ্টম ঘরে রাহুর দৃষ্টি পড়ছে। এই সময়কালে থেমে থাকা কোনো অর্থ, যেগুলো আটকে গেছিল কোনো অর্থ, সেই অর্থ ফিরে পাওয়ারও সম্ভাবনা থাকছে। এই সময় নিজের কর্মকে প্রসারিত করার জন্য যদি ঋণেরও চেষ্টা করায়, সেই ঋণেও পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা বিদেশি কোম্পানিতে কর্মরত, তাদের যথেষ্ট ভালো মান সম্মান, প্রমোশন ইত্যাদি যোগ রয়েছে। এই পরিবর্তনটা কুম্ভ রাশির ক্ষেত্রে খুব ভালো একটা দরকার ছিল, কারণ কুম্ভ রাশি বিগত দিনে যে সাড়ে সাতির অশান্তিগুলো ভোগ করে আসছে প্রতিনিয়ত, তার মধ্যে যে রাহুর এই নবাংশ পরিবর্তন শুক্রদেবের রাশিতে, আর শুক্রদেব হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, সুখের ঘরের অধিপতি, এরপরে আবার বুধেরও পরিবর্তন হবে। তো এই পরিবর্তনগুলোর ফলে এই কুম্ভ রাশি সাড়ে সাতির মধ্যেও কিছুটা হলেও আশা করছি ভালো রিলিফ পাবে। যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খুবই খারাপ রয়েছে, খুবই খারাপ, তারাও কিছু না কিছু ভালো এবার পাবে। তবে এই সময়কালে আবার বিশেষ কিছু কিছু ক্ষেত্রে আবার সাবধানে থাকতে হবে। যেমন নিজের মুখের বাণীর উপর কন্ট্রোল করতে হবে। কর্মক্ষেত্রে নারী জাতিকে যথেষ্ট সম্মান দিতে হবে, তাদের সাথে কোনো রকমভাবে বাগবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। শনি রাশির উপর শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করছে, কিন্তু বক্রিয় রয়েছে। এই সময়কালে শনিবার করে কোনো রকমভাবে লোহার বস্তু, সরিষার তেল, চামড়ার জিনিস এগুলো বাড়িতে ক্রয় করে নিয়ে আসা যাবে না। কর্মক্ষেত্রে কাউকে ঠকানো যাবে না। যার যেটা ন্যায্য পাওনা, তাকে সেই ন্যায্য পাওনাই দিতে হবে। কর্মক্ষেত্রে আবার কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না। আবার যারা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাদের সাথে বাগবিতণ্ডায় ভুল করেও এই সময় জড়িত হওয়া যাবে না। প্রয়োজনে তাদেরকে কিছু গিফট করতে হবে, করলে এই পরিবর্তনে ভালো ফলটা পাওয়া যাবে। এই সময়কালে কুম্ভ রাশি কোন উপাচার করবে? এই সময়কালে কুম্ভ রাশিকে বলবো প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন, তার সাথে বজ্রংবাণ পাঠ করবেন এবং হনুমান চল্লিশা বজ্রংবাণ পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবেন এবং প্রতি শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথাই আলোচনা করলাম। খুব ভালো লাগছে কুম্ভ রাশির এই গ্রহের যে অবস্থান, একটা ভালো আপনাদেরকে সংবাদ শোনানোর জন্য নিজেকেও খুব ভালো লাগছে। সাড়ে সাতির জ্বালা আমি জানি কি অবস্থা হয়, আর বর্তমানে প্রচণ্ড বাজে পরিস্থিতিতে রয়েছে কুম্ভ রাশি। তবে সবার ক্ষেত্রে তো সমান না, কারো জন্মকুষ্ঠিতে হয়তো শনির অবস্থান ভালো রয়েছে। যাদের কুষ্ঠিতে গ্রহের অবস্থান খুব খারাপ রয়েছে, তারা কিন্তু খুব বাজে অবস্থাতে রয়েছে।
উপাচার রেগুলার করতে হবে। উপাচারই হচ্ছে একমাত্র অস্ত্র। এবং যে কাজগুলো করবেন সেই কাজগুলো ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করতে হবে। যে কর্মক্ষেত্রে এমন একটা ভুল ডিসিশন নিতে যাবেন না যাতে ভবিষ্যতে পস্তাতে হয়। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি অ্যাস্ট্রো এস এম বাংলাকে সাবস্ক্রাইব করবেন আর একটি অন্তত লাইক দিবেন। তাতে মনের দিক থেকে খুব ভালো লাগে। 7.5 মধ্যে কুম্ভ রাশি সম্পর্কে যে এত সুন্দর একটা চক্র তৈরি হয়েছে, বলছি খুব ভালো লাগছে মনের দিক থেকে। কারণ আমি দেখতে পাচ্ছি তো, আমাকে বহু কুম্ভ রাশির ব্যক্তিরা মেল করছে। কেউ মানে যারা মেল করছে তাদের মুখে আমি কোনো ভালো জিনিস শুনতেই পাচ্ছি না, শুধু খারাপই শুনে যাচ্ছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর যেন আপনাদের সমস্ত সমস্যাকে দূর করে, আপনারা যেন ভালো থাকেন, আগামী দিনগুলো যেন আপনাদের কাছে খুব ভালো হয়, এটাই প্রার্থনা করছি। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।